কিন্তু ওই সময় তো তুই ভাইয়ার কথা সব সময় বলতি। যখনই শুনতি ভাইয়াকে কোনো মেয়ে প্রপোজ করেছে তখনই তুই খুব জেলাস ফিল করতি। আমার মনে হয় তুই ভাইয়ার প্রতি অভিমান করে আছিস। না, আমি কোনো অভিমান করিনি, আর আমি কাউকে ভালোবাসি না। আচ্ছা তোর কথা বাদ দে, যদি ভাইয়া তোকে বলে যে ভাইয়া তোকে ভালোবাসে তাহলে তুই কি করবি? আশ্চর্য, উনি এই কথা কেন বলবে? উনি তো আমাকে পছন্দই করে না। উনি এরকম কোনো সময় বলবে না। আমি তো তোকে শুধু মনে করতে বলেছি। ঠিক আছে, মনে করলাম উনি আমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে কি হবে? আমার কথা তো একই থাকবে। আমি সবাইকে যে রকমটা বলি ওনাকে সেই রকমটাই বলবো, যে আমি আমার ফ্যামিলির পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তো মনে কর ভাইয়াকে তোদের বাড়ির সবাই তোর জন্য পছন্দ করে ফেলেছে, তখন তো তুই ঠিকই ভাইয়াকে বিয়ে করবি, তাই না? হ্যাঁ, তখন তো অবশ্যই করব। আমার বাবা যদি আমার জন্য অন্ধ, বোবা, প্রতিবন্ধী ছেলেকেও আমার জন্য পছন্দ করে তখন আমি তাকে বিয়ে করব, বুঝেছিস? তুই কি ভাইয়াকে অন্ধ, বোবা, প্রতিবন্ধী ছেলের সাথে তুলনা করছিস? না, আমি কারোর সাথে ভালো তুলনা করিনি। আর আরেকটা কথা শুনে রাখ, তোর ভাইয়া আমাকে কখনো ভালোবাসবে না। শুধু আমাকে না, উনি কাউকেই জীবনে ভালোবাসতে পারবে না। তোর ভাইয়া হলো একটা অহংকারী মানুষ। অহংকারী মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। তারা শুধু নিজেকেই নিজে ভালোবাসে। কি? আমার ভাইয়া অহংকারী? তুই ভাইয়া সম্পর্কে এরকম একটা কথা বলতে পারলি? আর এই ডক্টর তোর কাছে খুব ভালো মানুষ না, আর আমার ভাইয়া অহংকারী হয়ে গেছে? প্রিয়া, দেখ, আমার এই বিষয়টা নিয়ে আর একটা কথা বলতে ইচ্ছে করছে না। আয় নিচে যাই, খিদে পেয়েছে। প্রিয়া খুব রাগ দেখিয়ে বলল। আমি যাব না, তুই যা। মুক্তি প্রিয়াকে আর কিছু বলল না। প্রিয়াও মুক্তির রুম থেকে চলে গেল। মুক্তি হালকা করে একটু সাজলো আর সুন্দর একটা নীল রঙের জামা পরল। মুক্তিকে খুব সুন্দর লাগছে। মুক্তি রেডি হয়ে নিচে চলে গেল। মুক্তি নিচে গিয়ে দেখে রুনা বেগম সোফায় বসে আছে আর প্রেম অন্য একটা সোফায় বসে ফোন টিপছে। নীল রঙের স্যুট পরে প্রেমকেও আজ খুব সুন্দর লাগছে। মুক্তি নিচে নামতেই রুনা বেগম বলল, মুক্তি এসেছিস মা? আয় এখানে আয়। রুনা বেগমের কথা শুনে প্রেম পিছনে তাকিয়ে দেখে মুক্তিকে একটা নীল পরীর মতো লাগছে। এমনিতেও প্রেমের নীল রংটা খুব পছন্দ। সে মুক্তিকে দেখে যেন চোখ ফেরাতেই পারছে না, কিন্তু সামনে রুনা বেগম বসে থাকায় সে তার দৃষ্টি সরিয়ে নিল। মুক্তি রুনা বেগমের কাছে গিয়ে বসল। খুব সুন্দর লাগছে আমার মিষ্টি মেয়েটাকে। প্রেম একটু মুচকি হাসল। প্রেম মুক্তিকে দেখার লোভ সামলাতে পারছিল না, তাই একটু পর পর আর চোখে মুক্তিকে দেখছে। মুক্তির এই অসাধারণ সৌন্দর্য প্রেমকে যেন প্রতিনিয়ত আকর্ষণ করে ফেলছে। মুক্তিকে যেভাবেই দেখুক না কেন প্রেমের যেন সেভাবেই তাকে ভালো লাগে। এটা সত্যি মুক্তির প্রতি প্রেমের অন্যরকম এক অনুভূতি। প্রিয়াও সুন্দর করে সেজে উপর থেকে নিচে নেমে এলো। কিছুক্ষণ পর প্রেমের সব বন্ধুরা চলে এলো। তাদের বন্ধুদের মাঝে মেয়েদের সবারই বিয়ে হয়ে গেছে, শুধু ছেলেদের বিয়ে করা বাকি। গল্প তার ছোট্ট মিষ্টি মেয়েটাকে নিয়ে এসেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। প্রেমের সব বন্ধুরা রুনা বেগম, মুক্তি আর প্রিয়ার সাথে দেখা করে কুশল বিনিময় করলো। তারা সব বন্ধুরা অনেকদিন পর একসাথে হয়ে সবাই খুব খুশি। সবাই হাসি ঠাট্টা মজা করে সময় পার করছে। একটু পর পর তাদের হালকা নাস্তা পরিবেশন করা হচ্ছে। প্রেম যাওয়ার পর গল্প এই বাড়িতে আসেনি। রুনা বেগমের সাথে অফিসে দেখা করে সবার খোঁজ খবর নিয়েছে। মুক্তিকে গল্প অনেকদিন পর দেখছে। গল্প বন্ধুদের আড্ডা ছেড়ে রুনা বেগমের কাছে গেল। রুনা বেগম কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, পরিবেশন ঠিকঠাক মতো হচ্ছে কিনা তা লক্ষ্য করছিলেন। রুনা বেগম প্রেমের বন্ধুদের এই আড্ডা অনেকদিন পর উপভোগ করছেন। প্রেম যাওয়ার পর তারা এই বাড়িতে আর আসেনি। মুক্তি আর প্রিয়া কিছুক্ষণ পর পর লোক দিয়ে গেস্টদের কাছে খাবার পরিবেশন করে পাঠাচ্ছিল। গল্প রুনা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আমাদের সাথে এসে গল্প করেন। না মা, তোমরা গিয়ে গল্প করো। তোমরা বন্ধুরা অনেকদিন পর একসাথে হলে, তোমাদের একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ আন্টি, আমাদেরও খুব ভালো লাগছে। তবে এত কিছু খাবার কিন্তু কোনো দরকারই ছিল না। আপনি শুধু শুধু কষ্ট করেছেন। না মা, তোমরা কতদিন পর এই বাড়িতে আসলে, আর এইটুকু তোমাদের জন্য করতে পারবো না? গল্পের মেয়েটা সারা বাড়ি ছোটাছুটি করছিল। রুনা বেগম গল্পের মেয়েকে দেখছিলেন আর হাসছিলেন। তোমার মেয়েটা কিন্তু খুব মিষ্টি হয়েছে, ঠিক তোমার মতো। দেখ সারা বাড়ি কেমন ছুটোছুটি করে বেড়াচ্ছে। ও এইরকমই, খুব চঞ্চল আর খুব দুষ্টু। বাচ্চারা তো এমনই হওয়া উচিত। আমার এই বাড়িটাতে যে কবে এরকম একটা প্রেম আর প্রিয়ার ছেলে মেয়ে ছুটোছুটি করবে, সেই আশায় আমার এখন দিন যাচ্ছে। গল্প হাসলো। শুনলাম প্রিয়া তো বিয়ে ঠিক হয়ে আছে। ছেলে তো প্রেমের সাথেই কানাডা থাকতো। হ্যাঁ, ছেলে প্রেমের বন্ধু। ছেলে কানাডা থেকে আসলে ওদের বিয়ে হবে।
হ্যাঁ, প্রেম বলেছিল আমাকে। প্রিয়াকে নিয়ে তো আর কোনো চিন্তা নেই। তো প্রেমকে নিয়ে কি চিন্তা করলেন আন্টি? প্রেম বিদেশ থেকে চলে এসেছে, এখন তোর বিয়ে করার দরকার। হ্যাঁ, আমার তো প্রিয়ার থেকে প্রেমকে নিয়ে চিন্তা হয় বেশি। ও যে একরোখা। গল্প একটু হেসে বলল, আপনি ঠিক বলেছেন আন্টি। আচ্ছা, তোমাদের কাছেও কি বিয়ের কথা কিছু বলে না, যে ওর কেমন মেয়ে পছন্দ, কাকে বিয়ে করবে, এইসব? কি যে বলেন আন্টি, আপনার ছেলের পেট থেকে কথা বের করতে কি পরিমাণ কষ্ট তা আপনাকে কিভাবে বোঝাবো? না না, হয়তো প্রেমের ওইরকম কোনো পছন্দ নেই, তা না হলে তোমাদের অবশ্যই বলতো। তোমরা ওর এত ভালো বন্ধু। যদি ওর ওইরকম কোনো পছন্দ না থাকে তাহলে আপনি ওর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিন। আর আমার তো মনে হচ্ছে মেয়ে দেখারও দরকার নেই, মেয়ে তো আপনার ঘরেই আছে। রুনা বেগম হেসে বললেন, তুমি কি মুক্তির কথা বলছো? হ্যাঁ আন্টি, আমার কাছে মনে হয় প্রেমের জন্য মুক্তি পারফেক্ট হবে, ওদের দুজনকে খুব মানাবে। হ্যাঁ মা, তুমি একদম আমার মনের কথা বলেছো। আমারও মনে হয় প্রেম আর মুক্তিকে খুব মানাবে, কিন্তু আমার ছেলে কি রাজি হবে? ঠিক আছে, আমি প্রেমকে জিজ্ঞেস করবো ওর মুক্তিকে পছন্দ কিনা। ঠিক আছে, জিজ্ঞেস করো, কিন্তু আমার কথা কিছু বলো না। গল্প একটু হেসে বলল। আচ্ছা ঠিক আছে। গল্প আরও কিছুক্ষণ রুনা বেগমের সাথে কথা বলে ওদের বন্ধুদের কাছে চলে গেল। কিছুক্ষণ পর গল্প সুযোগ বুঝে প্রেমকে নিয়ে অন্যদের থেকে আলাদা হয়ে গেল। আর ওদিকে মুক্তি গল্পের মেয়ের সাথে ভাব করে নিল। মুক্তি গল্পের মেয়েকে কোলে নিয়ে গল্প করছে। তোর মেয়েটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। তার সাথে অনেক দুষ্টও হয়েছে। প্রেম একটু হাসলো। তোর হাজবেন্ড বাড়িতে কবে আসবে? কি জানি কবে আসবে, অফিসের কাজে ঢাকার বাইরে গেছে, অফিসের কাজ শেষ হলেই চলে আসবে। তোর হাজবেন্ড ঢাকায় আসলে আমাদের আবার মিট করতে হবে। তোর বিয়ের সময় তো আমি থাকতে পারিনি, তাই ওনার সাথে দেখাও হয়নি। বিয়ের সময় তো তুই পালিয়ে গিয়েছিলি। আরে ধুর, আমি পালিয়ে যাব কেন? আসলে তোর বিয়ের আগেই আমার বিদেশে যাওয়ার ডেট চলে এসেছিল, তাই চলে যেতে হলো। ঠিক আছে, তুই আমার বিয়েতে না থাকলেও আমি কিন্তু তোর বিয়েতে অবশ্যই থাকবো। প্রেম হেসে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, থাকিস। গল্প একটু মুচকি হেসে বলল, তো বিয়েটা কবে করছিস? আরে আশ্চর্য, বললেই কি বিয়ে করে ফেলা যায় নাকি? বিয়ের জন্য তো মেয়ে প্রয়োজন, তাই না? তোর চোখের সামনে মেয়ে রেখে তুই বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিস না? আশ্চর্য। কি বলছিস? আমি মুক্তির কথা বলছি। এত সুন্দরী একটা মেয়ে তোর সামনে সব সময় ঘুরছে, আর তুই তাকে দেখতে পাচ্ছিস না? প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসলো। কি হলো, কথা বলছিস না কেন? না আসলে আমি ভাবছি মুক্তি সত্যি খুব সুন্দরী নাকি। কি বলছিস তুই? মুক্তির মতো সুন্দরী মেয়ে তুই আর একটা খুঁজে পাবি? কিন্তু এই সুন্দরী মেয়েকে পেতে হলে আমার অনেক কাঠখড় পোড়াতে হবে, বুঝেছিস? না বুঝিনি, কিসের কাঠখড় পোড়াতে হবে? গল্প, তোর ওই দিনের কথা মনে আছে যেদিন তুই আমাকে বলেছিলি মুক্তি আমাকে ভালোবাসে আর আমিও মুক্তিকে ভালোবাসি? এই কথা মুক্তি তোকে বলেছে? হ্যাঁ মনে আছে। ওই দিন তুই এই কথা শুনে আমাকে কিছু না বলে বাড়িতে চলে এসেছিলি। তোর চোখে ওই দিন আমি প্রচন্ড পরিমাণে রাগ দেখেছিলাম। আসলে ওই দিন আমি বাড়িতে এসে মুক্তিকে চড় মেরেছিলাম। তোকে এইরকম একটা কথা বলায় আমার রাগ হয়েছিল খুব। গল্প প্রেমের কথা শুনে অবাক হয়ে গেল। ওই দিন তুই কি মুক্তিকে মেরেছিলি? কই, তুই তো এই কথাটা আমাকে আগে বলিসনি। ও মাই গড, এটা করা তোর একদম ঠিক হয়নি। আমি কি করব বল? আমি তো বুঝতে পারিনি যে ও আমাকে ভালোবাসে, আর সেই জন্য আজও মুক্তি আমার উপর অভিমান করে আছে। তাহলে কি তুই মুক্তিকে ভালোবাসিস? গল্প উৎসুক দৃষ্টিতে প্রেমের দিকে তাকিয়ে কথাটা বলল। হ্যাঁ, আমি মুক্তিকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসি। গল্প তো মনে আছে, তুই আমাকে বলেছিলি আমি যেদিন কাউকে মন থেকে ভালোবাসবো সেদিন আমি বুঝতে পারবো আসলে ভালোবাসা কি। আমি সেই ভালোবাসা এখন উপলব্ধি করতে পারছি। আসলে মুক্তিকে এত কাছে থেকে পেয়েও আমার কাছে মনে হয় সে আমার কাছে নেই। তাকে আরও কাছে পেতে মন চায়, আরও ভালোবাসতে মন চায়। মুক্তিকে দেখলে আমার মন ভালো হয়ে যায়, ইচ্ছে করে ওকে আমার চোখের সামনে বসিয়ে সারাদিন দেখি। প্রেমের মুখে এরকম রোমান্টিক কথা গল্প আগে কখনো শুনেনি। গল্প প্রেমের কথা শুনছে আর অবাক হয়ে মুচকি মুচকি হাসছে। প্রেম, তুই কি এই জগতে আছিস নাকি মুক্তিকে নিয়ে অন্য জগতে চলে গেছিস? প্রেম তার ভাবনা থেকে বের হয়ে হাসলো। গল্প প্রেমের সাথে হাসলো। তুই কি মুক্তিকে তোর মনের কথা বলেছিস? না, এখনো বলিনি। আমার ভয় হচ্ছে ও যদি আমাকে ফিরিয়ে দেয়। তুই যদি মুক্তিকে সত্যিই ভালোবাসিস তাহলে মুক্তি অবশ্যই তোর ভালোবাসা বুঝতে পারবে। হ্যাঁ, বিষয়টা একটু কঠিন হবে, যেহেতু খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে।
আমার মনে হয় ওর মনে এখনো সেই ঘটনা দাগ কেটে আছে। হ্যাঁ। আমি কিন্তু ওই সময় তোকে বলেছিলাম মুক্তি তোকে ভালোবাসে। আরে আমি সেটা কি করে জানবো? মুক্তি তো আমাকে এই কথা কোনো সময় বলেনি। তোকে এই কথা বলার পর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এই কথা ও কেন বলেছিল, তখনও মুক্তি কিছু বলেনি। হ্যাঁ, জিজ্ঞেস তো করেছিল ওকে চর মেরে। যদি না মেরে কথাটা জিজ্ঞেস করতি তাহলে মুক্তি তোকে সত্যি কথাটা বলতো। আসলেও চেয়েছিল তোকে জিজ্ঞেস কর যে কেন সে আমাকে এই কথাটা বলেছে, আর তারপর সে তোকে সত্যি কথাটা বলার সুযোগ পেত। হ্যাঁ, আমি ওকে মারার কারণেই হয়তো মুক্তি ভয় পেয়ে গিয়েছিল, তাই ওই সময় কিছু বলেনি। এটাই আমার খুব বড় ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন আর ঠিক ভুলের কথা চিন্তা করে কোনো লাভ নেই। তুই একটা কাজ কর, তুই মুক্তিকে তোর মনের কথা সব খুলে বল। দেখ ও কি বলে। যদি সবকিছু ঠিক হয় তাহলে তো ভালো, আর যদি ঠিক না হয় তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে তোর ভালোবাসা ফিরে পেতে সাহায্য করব। প্রেম একটু হেসে বলল, হ্যাঁ, আমি তো কানাডা থেকে এসেছি ওকে আমার মনের কথা জানাতে। তার মানে তুই মুক্তির জন্যই হুট করে দেশে চলে এসেছিস? প্রেম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। গল্প প্রেমের দিকে তাকিয়ে হাসলো। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। গল্প বুঝতে পারলো প্রেম মুক্তিকে খুব ভালোবেসে ফেলেছে। দূর থেকে শুধু চেয়ে চেয়ে প্রেয়সীকে দেখলে চলবে না, মনের কথা বলে তাকে কাছে আনার চেষ্টা করতে হবে। প্রেম গল্পের দিকে তাকিয়ে হাসলো। চল আমরা ওদের কাছে যাই। তুই ওদের কাছে যা, আমি আসছি। তারপর প্রেম তার বন্ধুদের মাঝে চলে গেল। গল্প রুনা বেগমের কাছে গেল। ওখানে প্রিয়া আর মুক্তিও ছিল। আন্টি আপনি আসুন, আমাদের সাথে বসে গল্প করবেন। মুক্তি, প্রিয়া তোমরাও এসো। না না গল্প আপু, তোমাদের মাঝে আমরা গিয়ে কি করব? তোমরা অনেকদিন পর একসাথে হলে, তোমরা গিয়ে গল্প করো। তোমরা আমাদের মাঝে থাকলে আমাদের আরো অনেক বেশি ভালো লাগবে। গল্পের মেয়ে মুক্তির কোলে বসে চকলেট খাচ্ছিল। কি ব্যাপার মামনি, তুমি তো মুক্তি আন্টির সাথে খুব ভাব করে নিয়েছো। আম্মু, মুক্তি আন্টি অনেক ভালো। মুক্তি আন্টি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, আমিও ফ্রেন্ডশিপ করে নিয়েছি। ও তাই? মামনি তুমি তো সহজে কারোর সাথে ফ্রেন্ডশিপ করো না, তুমি মুক্তি আন্টির সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ করতে রাজি হয়ে গেলে। আম্মু খুব সারপ্রাইজড হলাম। হ্যাঁ, করে নিয়েছি। আসলে আমিও খুব সুন্দর, মুক্তি আন্টিও খুব সুন্দর, তাই মনে করেছি ফ্রেন্ডশিপটা করেই নেই। গল্পের মেয়ের নাম ঋদ্ধি। ঋদ্ধির এই কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। মুক্তি ঋদ্ধিকে বলল, তুমি আজ বাসায় চলে যাওয়ার পর আমাকে ভুলে যাবে না তো? তুমি কিন্তু আমার সাথে ফ্রেন্ডশিপ করেছো। না, ভুলবো না। তুমিও আমাকে ভুলে যেও না, কিন্তু তুমি আমার সব ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দিবে। তাই? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিব। তবে আমি কিন্তু ওদের সাথে ফ্রেন্ডশিপ করব না। আমি আবার যার সাথে ফ্রেন্ডশিপ করি না। ঋদ্ধির কথা শুনে সবাই আবারও হাসলো। মুক্তি চলো আমাদের সাথে, ওখানে গিয়ে বসবে। গল্প আপু, আপনি যান না, আমি এখানে ঋদ্ধির সাথে গল্প করছি। আমার ওর সাথে গল্প করতে খুব ভালো লাগছে। আন্টি আসুন তো। গল্প রুনা বেগমের হাত ধরে টেনে তাদের বন্ধুদের মাঝে নিয়ে গিয়ে বসিয়ে দিল। প্রেম তার মায়ের কাছে এসে বসলো। কি মা, তুমি কি আমার বন্ধুদের লজ্জা পাচ্ছ? আরে না বোকা, লজ্জা পাবো কেন? তোরা অনেকদিন পর বন্ধুরা সব একসাথে হয়েছিস, কত রকমের কথা বলবি। আমার সামনে কথা বলতে তোরা লজ্জা পাবি না, এজন্য আর কি। না আন্টি, আমরা কোনো লজ্জা পাবো না, আপনি এখানে থাকেন, আমাদের ভালোই লাগবে। আন্টি, প্রেমের সাথে আর কি কথাই বা বলবো? প্রেমের একটা বউ থাকতো, আমাদের একটা ভাবি থাকতো, তাহলে আমরা ভাবির সাথে কত মজার মজার গল্প করতাম। কি বলিস তোরা? রকি সবাইকে উদ্দেশ্য করে বলল। সবাই একসাথে উত্তর দিল, হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ আন্টি, প্রেম তো এবার চলেই এসেছে। এবার প্রেমকে একটা বিয়ে করিয়ে দিন, তাহলে বউয়ের পাল্লায় পড়ে যদি রাগটা একটু কমে। কি, আমি কি রাগি নাকি? কি বলছিস তোরা? আমি কখন রাগ দেখালাম? সবাই একসাথে প্রেমের কথা শুনে অবাক হয়ে হাসলো। প্রেম, আমাদের সব বন্ধুদের থেকে তুই সবচেয়ে রাগী, তুই কি সেটা বুঝতে পারিস না? না, আমি বুঝতে পারি না। সবাই একসাথে হেসে উঠলে। আচ্ছা, আমি কি সবার সাথে সব সময় রাগ দেখাই? আচ্ছা বাবা, ঠিক আছে, তোর এখন এত চিন্তায় পড়তে হবে না। একটা বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে। প্রেম তার সব ছেলে বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আমাকে যে এত বলছিস, তোরা বিয়ে করছিস না কেন? প্রেম, আমাদের আর তোর জীবনটা কিন্তু এক নয়। আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেরা বললেই বিয়ে করে ফেলতে পারে না। তুই তো এখানে পড়াশোনা শেষ করে আবার বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করে
এসেছিস, আর আমরা এখানে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে দৌড়েই সময় নষ্ট করে ফেলেছি। তারপর চাকরি পাওয়ার পর ফ্যামিলির অনেক রকম সমস্যা থেকে যায়, সব রকম সমস্যা পার করে তারপর আমাদের বিয়ের চিন্তা করতে হয়। কিন্তু তোর তো ওই রকম কোনো সমস্যা নেই, তোর নিজের অফিস, ব্যবসা সব তোর হাতেই। তুই যখন ইচ্ছে তখন গিয়ে অফিসে বসতে পারবি। সবাই সজীবের কথাগুলো শুনে একটু নীরব হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এত সিরিয়াস ভাবে বলার কিছু ছিল না, তারপরও দেখে নিস আমার আগে তোরা বিয়ে করে ফেলবি। কেন, আন্টি কি তোকে এখন বিয়ে করাতে রাজি না? সৌরভ রুনা বেগমকে উদ্দেশ্য করে বলল। কি আন্টি, আপনি কি এখন প্রেমকে বিয়ে দিতে চান না? সেটা তোমাদের বন্ধুকে জিজ্ঞাসা করো। আমি দিনে কতবার ওকে বিয়ের কথা বলতাম, ওই সময় বাহানা দিত, মা আমি আগে দেশে তো আসি তারপর তো বিয়ে করব। এখন তো দেশে চলে এসেছে, এখন জিজ্ঞাসা করো কবে বিয়ে করবে। প্রেম রুনা বেগমের সামনে হাঁটু গেড়ে বসে বলল। ওহো মা, মাত্র তো আসলাম, কয়েকটা দিন যাক না। আর তাছাড়া অফিস কাজ বুঝে নিতেও তো আমার কয়েকদিন সময় লাগবে। তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে বললাম তুমি যেই রকম মেয়ে পছন্দ করো আমি সেই রকম মেয়েই তোমাকে এনে দেব। সত্যি বলছিস বাবা? আমার যেরকম মেয়ে পছন্দ তুই আমাকে সেরকম মেয়ে এনে দিবি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। রুনা বেগম প্রেমের বন্ধুদের সাথে বসে কথা বলছে। ওনার খুব ভালো লাগছে সবার সাথে অনেকদিন পর এভাবে বসে কথা বলতে। সৌরভ আর চোখে মুক্তিকে একটু পরপর দেখছিল। আসলে সৌরভ অনেক আগে থেকে মুক্তিকে পছন্দ করে। সৌরভ মুক্তির সাথে কথা বলতে খুব ইচ্ছে হচ্ছিল। মুক্তি শশীর সাথে কথা বলছিল। সৌরভ সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি একটু পানি খেয়ে আসছি। এই কথা বলে সৌরভ চলে গেল। সৌরভ মুক্তির পাশে গিয়ে দাঁড়ালো। হাই মুক্তি, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। কি রে, তুই এখানে কেন এলি? তুই তো ওখানে সবার সাথে গল্প করছিলি। কেন, আমি কি আসতে পারি না? তোদের সাথে গল্প করতে পারি না? কি মুক্তি, আমি আসাতে কি তোমার খারাপ লাগছে? মুক্তি হেসে বলল। ভাইয়া খারাপ লাগবে কেন, ভালোই লাগছে। সৌরভ শশীকে উদ্দেশ্য করে বলল। ওর ভালো লাগছে, তোর যদি খারাপ লাগে তাহলে তুই চলে যা। শশী দাঁত চেপে বলল, আমি যাব না এখান থেকে। সৌরভ শশীর কথা পাত্তা না দিয়ে মুক্তির দিকে তাকালো। মুক্তি, তোমার সৌন্দর্যের গ্ল্যামার তো দিন দিন বেরিয়ে যাচ্ছে, এটা কি করে? মুক্তি সৌরভের কথার কি উত্তর দিবে বুঝতে পারছে না। শশী ভুরু কোঁচকালো। প্রেম দূর থেকে দেখলো সৌরভ মুক্তির সাথে খুব হেসে হেসে কথা বলছে। প্রেম বড় বড় পা ফেলে ওদের দিকে এগিয়ে গেল। প্রেম সৌরভকে সরিয়ে দিয়ে সৌরভ আর মুক্তির ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুই তো পানি খেতে এসেছিলি, তাহলে এখানে এসে দাঁড়িয়ে আছিস কেন? ও মনে হয় মুক্তির সৌন্দর্যের তারিফ করতে গিয়ে পানি খেতে ভুলে গেছে। প্রেম চোখ বড় বড় করে রাগে দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো। সৌরভ আমতা আমতা করে বলল, আরে না না, আমি তো মুক্তির কাছে পানি চাইতে এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এই কথা বলে মুক্তি চলে গেল। তুই মুক্তির কাছে পানি চাইতে এলি কেন? এখানে যে এতগুলো লোক খাবার সার্ভ করছে তুই দেখতে পাচ্ছিস না? আরে বুঝতে পারছিস না কেন? ও তো পানি চাইতে আসেনি, ও তো মুক্তির সাথে কথা বলতে এসেছে। এই কথা বলে শশী হাসতে শুরু করলো। প্রেম সৌরভের উপর খুব রাগ হলো। প্রেম সৌরভের হাত ধরে টেনে বলল, চল ওখানে চল। আরে পানিটুকু তো খেয়ে নেই, পরে যদি মরে যাই তাহলে তো আর পানি খেয়েও মরতে পারবো না। শশী সৌরভের কথা শুনে হাসলো। তখনই মুক্তি সৌরভের জন্য গ্লাস দিয়ে পানি নিয়ে এলো। মুক্তি সৌরভকে পানি দিতে যাবে, তখনই প্রেম বলল, মুক্তি, পানির গ্লাসটা আমার কাছে দাও। প্রেম মুক্তির হাত থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে সৌরভকে দিল। সৌরভ গ্লাসটা হাতে নিয়ে বলল, তো মুক্তি, আমার হাতে গ্লাসটা দিলে কি হতো? তুই তাড়াতাড়ি পানি খেয়ে নে। আশ্চর্য, খাচ্ছি তো, তুই কি আমাকে জোর করে পানি খাওয়াবি নাকি? সৌরভ পানি খেয়ে মুক্তির দিকে চেয়ে হাসলো। মুক্তি, পানিটা খুব ভালো হয়েছে। শশীর সাথে সাথে হেসে বলল, কি পানি ভালো হয়েছে? পানি তো সব একই স্বাদের হয় রে বোকা। তুই মুক্তির প্রশংসা করতে চাইলে অন্যভাবে কর। মুক্তি কিছুটা লজ্জা পেয়ে গেল, আর শশী হাসছে। আর কোনো প্রশংসা করতে হবে না, তুই চল আমার সাথে। প্রেম সৌরভের হাত থেকে গ্লাসটা নিয়ে মুক্তির হাতে দিয়ে সৌরভের ঘাড় ঠেলতে ঠেলতে তাকে। গেস্টরা সবাই একসাথে খেতে বসেছে। এইসব রান্না মুক্তি তোমাদের জন্য নিজের হাতে করেছে। সত্যি মুক্তি এত ভালো রান্না করতে পারে? তাহলে তো আমার মুক্তির কাছ থেকে রান্না শিখতে হবে। শশী আর মনিকাও একসাথে সায় দিল।
কি বলছেন আপু? এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। মুক্তি, তুমি বিশ্বাস করো, আমি এত ভালো রান্না জীবনেও পারবো না। সত্যি বলছি, আমার রান্নার হাত কিন্তু এত ভালো না। গল্প প্রেমের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলো, কিন্তু প্রেম সেটা বুঝতে পারল না। মুক্তি, খাবারের টেস্ট সত্যি অসাধারণ হয়েছে। বিশ্বাসই করতে পারছি না তুমি রান্না করেছো। তোর বিশ্বাস করতে হবে না, তুই খাবার খা। সবাই মুক্তির রান্নার খুব প্রশংসা করছিল। খাবার খাওয়ার পর প্রেম গল্পকে ডেকে জিজ্ঞেস করলো, তুই খাবার টেবিলে আমাকে কি ইশারা করছিস? আমি কিন্তু বুঝতে পারিনি। আমি তোকে বুঝাতে চেয়েছিলাম, তুই যাকে পছন্দ করেছিস সে সব দিক দিয়েই একদম পারফেক্ট। তোর জীবনটা খুব সুন্দর হবে। আসলে মুক্তি এত ভালো রান্না করে, আমার তখন চিন্তা হচ্ছে তুই মুক্তির হাতে রান্না খেয়ে খেয়ে তো অনেক মোটা হয়ে যাবি। তখন তো তোর এত সুন্দর ফিগার আর থাকবে না। প্রেম আর গল্প দুজনেই একসাথে হেসে উঠল। আমার মুক্তির এইসব কিছুর প্রয়োজন নেই। আমি শুধু মুক্তিকে আমার জীবনে পেতে চাই। মুক্তিকে যদি আমি আমার জীবনে পাই তাহলে আমি ওকে রান্না করে খাওয়াবো। সত্যি প্রেম, তুই এত রোমান্টিক কথা কোথা থেকে শিখেছিস? তুই এমন রোমান্টিক হয়ে যাবি আমি জীবনেও ভাবিনি। আসলে ভালোবাসা মানুষকে অন্যরকম একটা মানুষ বানিয়ে দেয়। কাউকে বানিয়ে দেয় খুব নরম, আবার কাউকে বানিয়ে দেয় খুব শক্ত। চিন্তা করিস না, তোর এই শক্ত মানুষ তোর রোমান্টিক কথা শুনে একেবারে নরম হয়ে গলে যাবে, দেখে নিস। প্রেম একটু মুচকি হাসলো। প্রেম, আমার এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। ঋদ্ধিও ঘুমিয়ে পড়েছে। এই ঋদ্ধি তো খাবার খায়নি, ওকে কিছু খাইয়ে নে। ঋদ্ধিকে আজ মুক্তিই খাইয়ে দিয়েছে। আমি তো আজ ঋদ্ধিকে দেখে অবাক। ও মুক্তির সাথে ফ্রেন্ডশিপ করেছে, আবার মুক্তির হাতে খাবারও খেয়ে নিয়েছে। ও আমার হাত ছাড়া আর কারো হাতের খাবার খায় না। ঋদ্ধিকে নিয়ে আবার আসবি, ওর ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আসবো। একটু পর প্রেমের সব বন্ধুরা বিদায় নিয়ে চলে গেল। এবার তোমরা সবাই খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। সবাই একসাথে বসে রাতের খাবার খেয়ে নিল। তারপর প্রেম সার্ভিং এর লোকজনদের খাবার খাইয়ে টাকা দিয়ে বিদায় করলো। প্রেমের ফোনে রিং বেজে উঠল। প্রেমের চাচা শরীফ চৌধুরী ফোন দিয়েছেন। প্রেম ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরাও সবাই ভালো আছি। আসলে তোমার চাচি তো তোমাকে দেখতে চাইছে, অনেকদিন পর তুমি দেশে এলে। বাবা, তোমাকে তো অনেকদিন দেখি না আমরা। তুমি কালকে সকাল সকাল বাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো, আমরা অপেক্ষা করব তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে চাচা, আমি মাকে জিজ্ঞেস করে জানাবো। কেন বাবা, তোমার মা যদি আমাদের এখানে আসতে তোমাকে মানা করেন তাহলে কি তুমি আসবে না? আমার মনে হয় না আমার মা আপনার ওখানে যেতে আমাকে মানা করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের কাছে ফোনটা দাও। প্রেম রান্নাঘরে গিয়ে রুনা বেগমের কাছে ফোনটা দিল। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো তো? রুনা বেগম কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে বসলেন। জি, আমরা সবাই ভালো আছি। আসলে আমি ফোন করেছিলাম কাল প্রেম আর প্রিয়াকে নিয়ে তুমি আমাদের বাড়িতে চলে এসো। প্রেমের চাচি প্রেমকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চায়। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমরা চলে আসব। আর তোমার একটা ভাইয়ের মেয়ে থাকে না, তোমাদের বাসায় কি যেন নাম ভুলে গেছি, ওকেও সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাইজান, নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে শরীফ চৌধুরী ফোন রেখে দিলেন। শরীফ চৌধুরী প্রেমের বাবা পারভেজ চৌধুরীর চাচাতো ভাই। পারভেজ চৌধুরীর আপন কোনো ভাই বোন ছিল না। সেই সূত্রে পারভেজ চৌধুরী একাই ওনার বাবার সম্পত্তি পান। বাবার সম্পত্তি আর ব্যবসা পারভেজ চৌধুরী পরিশ্রম করে অনেক বড় করে তোলেন। কিন্তু পারভেজ চৌধুরীর চাচাতো ভাই শরীফ চৌধুরী আর চাচাতো বোন শায়লা চৌধুরী পারভেজ চৌধুরীকে হিংসে করতেন, কারণ পারভেজ চৌধুরী ওনাদের থেকে অনেক উপরে চলে গিয়েছিলেন। পারভেজ চৌধুরীও বুঝতে পারতেন ওনার চাচাতো ভাই বোন ওনাকে হিংসে করে, তাই পারভেজ চৌধুরী ওনার চাচাতো ভাই বোনকে বেশি একটা ভালো পেতেন না। যতদিন পারভেজ চৌধুরী বেঁচে ছিলেন রুনা বেগমকে ওনাদের সাথে খুব একটা মিশতে দিতেন না, কারণ তিনি জানতেন ওনারা সুযোগ পেলে এই সম্পত্তি হাতিয়ে নিতে চাইবে। কিন্তু পারভেজ চৌধুরী মারা যাওয়ার পর রুনা বেগম ওনার স্বামীর চাচাতো ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক রেখেছিলেন। স্বামী মারা যাওয়ার পর সম্পর্ক যদি ঠিক না রাখতেন তাহলে সবাই আঙ্গুল তুলে বলতো, ওই দেখো স্বামী মারা যাওয়ার পরই আত্মীয় স্বজনকে দূর করে দিয়েছে। এই ভেবে রুনা বেগম ওনাদের গুরুত্ব দিতেন।
যে কোনো সুখে দুঃখে ওনাদের ডাকতেন, কিন্তু শরীফ চৌধুরী আর ওনার বোন ঠিকই রুনা বেগমের দোষ খুঁজে বেড়ায়। রুনা বেগম পারভেজ চৌধুরী ব্যবসা দেখাশোনা করছে, এটা শরীফ চৌধুরীর পছন্দ না। শরীফ চৌধুরীর ইচ্ছা ছিল পারভেজ চৌধুরীর সব ব্যবসার পরিবারের দায়িত্ব শরীফ চৌধুরী নেবেন, কিন্তু পারভেজ চৌধুরী বেঁচে থাকতেই রুনা বেগমকে তাদের লোভ আর হিংসের কথা বলেছিলেন। এই ভেবে রুনা বেগমের কষ্ট হলেও স্বামীর এত কষ্টের সম্পত্তি আর ব্যবসা হাতছাড়া করেননি, নিজেই দেখাশোনা করেছেন। প্রেম তার মাকে জিজ্ঞেস করলো, মা আমি কি কাল চাচার বাড়িতে যাব? হ্যাঁ বাবা, যেতে তো হবেই, ওনারা তোকে দেখতে চেয়েছেন। মা আমি আর মুক্তিকে তোমাদের সাথে যাব? হ্যাঁ, বাড়ির সবাইকে যেতে বলেছে। একটু পর মুক্তি রান্নাঘর থেকে ড্রয়িং রুমে চলে এলো। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি শোন, কাল আমরা প্রেমের চাচা বাড়িতে যাব, তুইও যাবি আমাদের সাথে। না, আমি যাব না ফুপুমণি, তোমরা যাও, আমি বাড়িতে থাকবো। প্রেম ভুরু কুচকে মুক্তির দিকে তাকালো। মুক্তি তোকে যেতে হবে, তুই না গেলে আমিও যাব না। না, আমি যেতে পারবো না, আমার ওই বাড়িতে ভালো লাগে না। ফুপিমণি তোমরা সবাই যাও, আমার জন্য চিন্তা করো না, আমি বাড়িতে থাকবো, সমস্যা নেই। প্রেম এক লাফে সোফা থেকে উঠে রাগের দৃষ্টিতে মুক্তির সামনে গিয়ে বলল, কেন আমরা যাচ্ছি আর তুমি যাবে না কেন? তুমি আমাদের সাথে গেলে সমস্যা কোথায়? আর তুমি বাড়িতে একা থেকে কি করবে? রুনা বেগম প্রেমের চোখে মুখে রাগ দেখে মুক্তিকে প্রেমের সামনে থেকে সরিয়ে নিল। এই ছেলের তো রাগ হলে কোনো হুঁশ থাকে না। মুক্তিও প্রেমের চোখে মুখে রাগ দেখে ভয় পেয়ে গেল, তাই সেও আর কিছু বলল না। আচ্ছা ঠিক আছে, মুক্তি আমাদের সাথে যাবে তো? মুক্তি, তুই কাল সকাল সকাল রেডি হয়ে নিস, এখন যা, ঘরে যা, আজ তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে। মুক্তি আর কোনো কথা না বলে উপরে তার রুমে চলে গেল। মুক্তি যাওয়ার পর রুনা বেগম প্রেমকে বলল, প্রেম, কি করিস তুই এইগুলা? তুই মেয়েটার সাথে এইভাবে রাগ দেখাস কেন? মেয়েটা ভয় পেয়ে যায়। প্রেম কোনো কথা না বলে উপরে চলে গেল। প্রেম রুমে ঢুকে প্রিয়াকে ফোন করে বলল, হ্যালো প্রিয়া। হ্যাঁ ভাইয়া বলো। প্রিয়া, আমার ফোনে মুক্তির রেকর্ডটা এক্ষুনি পাঠা। এই রেকর্ড তোমার শোনার দরকার নেই। কেন, এতটাই খারাপ বলেছে আমার সম্পর্কে? প্রিয়া কোনো কথা বলছে না। আচ্ছা সমস্যা নেই, তুই আমাকে রেকর্ডটা এখনই পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। প্রিয়ার সাথে সাথে প্রেমের ফোনে রেকর্ডটা পাঠিয়ে দিল। প্রেম রেকর্ডটা অন করে মুক্তির সব কথা শুনল। মুক্তি প্রেমকে অহংকারী মানুষ মনে করে। মুক্তি প্রেমকে আগেও ভালোবাসেনি, এখনও ভালোবাসে না। মুক্তির এই কথাগুলো শুনে প্রেমের খুব খারাপ লাগলো, তার মনটা খুব খারাপ হয়ে গেল। প্রেমের দু চোখ পানিতে ছলছল করছে। সে বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়েছে আর ভাবছে, তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবাসোনি, নাকি আমার উপর অভিমান করে এই কথাগুলো বললে, নাকি ভুলে গেছো কোনটা? তোমার সাথে আমার কথা বলতে হবে, আমার এই কথাগুলোর জবাব তোমাকে দিতে হবে। আমি কখনো তোমাকে ছাড়তে পারবো না। তার চোখ বেয়ে অনবরত পানি ঝরছে। প্রেম ভাবছে, ভালোবাসা মানুষকে এতটা কষ্ট দেয় কেন? আমি তো এত কষ্ট পেতে চাইনি। আমি তো চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটাকে বুকে জড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে। আমি তো কখনোই তাকে অন্য কারো বুকে দেখতে পারবো না। প্রেম ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তার পর রুনা বেগম সবাইকে বললেন রেডি হয়ে নিচে নেমে আসতে। প্রিয়া রেডি হয়ে মুক্তির ঘরে গিয়ে দেখে মুক্তি এখনো রেডি হয়নি। মুক্তি, তুই এখনো রেডি হসনি? প্রিয়া, তুই একটু ফুপিমণিকে বুঝিয়ে বল না, আমার ওই বাড়িতে যেতে ভালো লাগে না। তুই তো জানিস ইমরান ভাইয়া আমার দিকে কেমন করে যেন তাকায়, ওনার দৃষ্টি আমার একটু ভালো লাগে না। প্রিয়া মনে মনে ভাবছে, মা বুঝবে নাকি জানি না, কিন্তু ভাইয়া তো একেবারেই বুঝবে না। ভাইয়া তোকে না নিয়ে যাবেই না। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু তোকে তো যেতেই হবে, আর কোনো উপায় নেই। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নে। এমন সময় রুনা বেগম মুক্তির ঘরে এলো। মুক্তি, তুই এখনো রেডি হসনি? আর ওইদিকে প্রেম রেডি হয়ে নিচে বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। ফুপুমণি, আমি যাব না, আমার খুব মাথা ব্যথা করছে। মুক্তি, মিথ্যে কথা বলিস না, তোর কোনো অসুখ হলে আমি সেটা বুঝতে পারি। তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই প্রিয়া, মুক্তিকে আলমারি থেকে একটা ড্রেস বের করে দে। রুনা বেগম এই কথা বলে নিচে চলে গেলেন। নিচে প্রেম বসেছিল। সে আজ সাদা রঙের স্যুট পরেছে। প্রেমকে খুব হ্যান্ডসাম আর সুন্দর লাগছে। মা, ওরা কোথায়? ওদের শেষ হয়নি? মুক্তি তো এখনো রেডি হয়নি। মুক্তি কি যেতে রাজি হচ্ছে না? রুনা বেগম আমতা আমতা করে বললেন,
না আসলে মেয়েটার মাথাটা খুব ধরেছে, তাই যেতে চাইছিল না, কিন্তু আমি ওকে বলে এসেছি তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। প্রেম আর কিছু বলল না। একটু পর মুক্তি আর প্রিয়া নিচে নেমে এলো। মুক্তিকে খুব সুন্দর লাগছিল। মুক্তিতে এমনিতেই খুব সুন্দর, তার উপর একটুখানি সাজলে ওকে একেবারে পরীর মতো লাগে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসলো। ভাইয়া আমরা সবাই রেডি, চলো যাই।